ওইটাই আমার প্রথম দেখা এবং ওটাই আমার শেষ দেখা। আমি একটা সেমিনারে গেছিলাম, সেখানে হাদি বক্তা ছিল, অল্পক্ষণ ছিল, আমরা একসঙ্গে ঢুকছিলাম, তখন হাদির সঙ্গে আমার 2 সেকেন্ড কথা হয়েছে। দেশে ভালো মানুষ বেশি দিন বাঁচে না কেন? এই নোংরা রাজনীতি বন্ধ হবে কবে? বাচ্চারা দেখাইতে নিয়ে আসছে যে বিপ্লবীদের দেখা উচিত। আমি রাজবাড়ী থেকে আসছি। কোথা থেকে এসেছেন? জেলা থেকে আসছেন। জি 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 উদ্দেশ্যে এসেছি। হাদির আসলে যে কত ভক্ত, কত মানুষ। আমরা কোথা থেকে এসেছেন? জেলা থেকে আসছেন। আমি ওই দিন জানাজা অংশগ্রহণ করার সুযোগ চাইছিলাম, কিন্তু আমার খুব বেশি ব্যস্ততার কারণে আমার পূর্ব ঘোষিত একটা প্রোগ্রাম ছিল, এখন আসতে পারিনি। আজকে আমি লক্ষ্মীপুর থেকে আসছি সকালে। যে ভালো মানুষ তার প্রশংসা সবাই করবে, এটাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, উসমান হাদিকে নিয়ে এবার যে সাধারণ মানুষ যে কথাগুলো বলেছে, সে কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রিকোয়েস্ট করছি তাদের কথাগুলো শুনবেন, শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন উসমান হাদি যে কতখানি ভালো ছিল, তার ভিতরে কি কি গুণ আছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তাকে নিয়ে যে সাধারণ মানুষ যে কথাগুলা বলছে, সেই কথাগুলা আমি আপনাদের মাঝে শোনানোর চেষ্টা করছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। কিন্তু হাদির সমস্ত কার্যকলাপ, অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপির মহাসচিব ওনার নামটা বলতে পারছিল না, কিন্তু আমরা কিন্তু সেন তো বটেই, এবং ইনকলাব মঞ্চের নামও বলতে পারছিল না। উনি বলছিলেন ইনসাফ পার্টি। তার মানে হলো যে ওনারা বলেন বৃহত্তর রাজনৈতিক দল, কিন্তু তারা ওসমান শরীফ হাদির কার্যকলাপ, তার আদর্শ, সে যে বাংলাদেশের বিনির্মাণে তার যে স্বপ্ন, যেটা জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যেটা আমাদের স্বপ্ন দেখিয়েছে, এবং সেটার পথ নির্দেশনা যে হাদি যেভাবে করছিল, অর্ধপথে তার কাজ থেমে গেল। কিন্তু যে কথা হাদি বলেছে যে আমার সন্তান লড়বে, আমার সন্তানের পরে তার সন্তানরা লড়বে, তারা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। আমি ব্যক্তিগতভাবে আমি লিখেছি যে বিশেষ করে 2009 সাল থেকে শুরু করে শেখ হাসিনা যে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছে এবং দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দিচ্ছে, এটা আমি বহু লেখায় লিখেছি, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় এখান থেকে আর বেরোতেই পারবো না। আমি ওই বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট, শেখ মুজিবুর রহমানের, আমি ওইখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম। আমি অনেক সময় আমার যে গাড়ি চালক, ওকে বলতাম, আমার জাহিদ জানো এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে, আমি কিন্তু থাকবো না, তখন দেখবে তুমি মানুষে নামাবে, কারণ এত অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল। কিন্তু আল্লাহর অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম যারা আপনার ভারতীয় আধিপত্যবাদের আইকন মানে তাকে ব্যবহার করে ভারতীয় আধিপত্যবাদকে যে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, সেই মূর্তিটাকে যখন নামিয়ে আনলো এবং আমি নিজের চোখে দেখে যেতে পারলাম, তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে যে 5th of July রেভলিউশনটা হয়েছে,
কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে হাসিনার পতন দেখে যাব। তাদের সাহস, তাদের দৃঢ়তা, তারা যেভাবে এই আন্দোলনকে গুলির মুখে, দমন পীড়নের মুখে দাঁড়িয়েছে, তাতে আমার বুকটা তাদের জন্য অহংকারে ভরে গেছে যে এরা আমার দেশকে স্বাধীন রাখতে পারবে, এরা আমার দেশকে আত্মমর্যাদার সঙ্গে রাখতে পারবে, এরা আমার দেশের জনসাধারণকে, নিপীড়িত জনগোষ্ঠীকে মুক্তির পথ দেখাবে। এবং ওসমান হাদি, শরীফ ওসমান হাদির আমি তাকে ফলো করতাম, সেই যে কথাগুলি বলেছে যে কেমন করে আমরা বাংলাদেশকে সেই বিনির্মাণের পথে নিয়ে যাব, সেই কাজটা এখন অসমাপ্ত। সেই কাজটা তোমাদের করতে হবে, কিন্তু তোমাদের সঙ্গে আমাদের মতো লোকদেরকেও করতে হবে। কারণ আমরা আমাদের কাজ করতে চেষ্টা করেছি, কিন্তু আমরা সাকসেসফুল হই নাই, আমাদের সাফল্য আসে নাই। আমাদের জেনারেশনের কথা বলছি আমি। কিন্তু আমরা যারা যারা ছাত্র জনতা, ইয়াং গ্রুপ, আমি এদের কথা শুনলাম, অনেকে এখানে যারা বক্তব্য দিয়েছে, এবং আমি খুব ইমপ্রেসড হয়েছি তাদের কথায় যে এই আধিপত্যবাদকে রোধ করতে হলে কি কি করতে হবে। কথাগুলি অত্যন্ত সুন্দর বলেছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা হয়েছে তার বিপরীতে আমাদের সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, কালচারাল, পলিটিক্যাল, হোয়াটএভার। সেটা কি কি করে কাউন্টার করতে হবে। সবচেয়ে বড় কথা, ভারতীয় আধিপত্যবাদ যে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ভারতীয়রা কার দ্বারা করেছে? আমার দেশের লোকদের চালিত করেছে। হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছে, হাসিনাকে একলা একলা ফ্যাসিস্ট হয়ে উঠেছে? হাসিনাকে সাহায্য করেছে ব্যুরোক্রেসি, হাসিনাকে সাহায্য করেছে মিডিয়া, হাসিনাকে সাহায্য করেছে আর্মি, সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের প্রাণপ্রিয় আর্মি। কিন্তু সেই জন্যই সে এখানে পৌঁছেছে। যখন বিডিআরের আপনার পিলখানার হত্যাকাণ্ড ঘটলো, সেটা কিন্তু ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত। হাদির হত্যাকাণ্ডটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। কারণ অ্যাক্রস দি বর্ডার থেকে যদি কেউ এসে আমার দেশের লোককে মেরে যায় তাদের পলিটিক্যাল উদ্দেশ্যকে সফল করার জন্য, সেটা আমি মনে করব সার্বভৌমত্বের উপরে আঘাত হয়েছে। আমাদের পিলখানার সময় আঘাত হয়েছে, আমরা কিছু বলি নাই। শাপলা চত্বরে হয়েছে, আমরা কিছু বলি নাই। গুম হয়েছে মানুষ, আমরা কিছু বলি নাই। আজকে যারা প্রথম আলো আর ডেইলি স্টারের জন্য রাস্তায় দাঁড়িয়েছে, এই মুখগুলি অত্যন্ত হচ্ছে না। এরা নিজেদেরকে সুশীল বলে, আমি বলি এরা হলো ওয়েদার কক বা মৌসুমী সুশীল। মানে যখন তাদের এজেন্ডা সামনে আসবে, তখন তারা মানবাধিকার, হিউম্যান রাইটস, অমুক তমুক এগুলি বলে আসবে। কিন্তু প্রথম আলোর অফিসে আগুন দিয়েছে, আমি ভায়োলেন্সকে সাপোর্ট করছি না, কিন্তু আগে কি কাগজে আগুন দেওয়া হয় নাই? নয়া দিগন্তকে আগুন দেওয়া হয় নাই? সংগ্রামের এডিটারকে দাড়ি চেপে, দাড়িতে বয়স্ক লোক, উনি তো মরেও যেতে পারতো, তাকে কি তখন এরা কোথায় ছিল? এদেরকে এই কোশ্চেন করতে হবে। এরা কিন্তু আমাদের সকল মৌসুমী সুশীলা, কিন্তু আনফর্চুনেটলি আই মে বি রং, যেটাকে আমরা বলি, হাসানুজ্জামান বলতে পারবে, তারা হলো ফিফথ কলামিস্ট বলি আমরা। ফিফথ কলামিস্ট মানে আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কাজ করে, আমার দেশের নাগরিক পাশের দেশের হয়ে কাজ করে। তারা তো এতখানি পেনিট্রেশন করতে পারতো না যদি আমরা তাদেরকে সাহায্য না করতাম। সুতরাং আমাদের সামনে যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু বিশাল। এই যুদ্ধে আমি জানি না হাদিকে সবচেয়ে বেশি মিস করবো, সে দেশপ্রেমিক ছিল। সেই শুধু ভৈরব থেকে ওনার এই কবর দেখা যে 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 উদ্দেশ্যে এসেছে। হাদিকে মানুষ হিসেবে কেমন লাগে? অনেক ভালো, অনেক ভালো, তুলনা নাই, অনেক ভালো। ওনার মতো এরকম মানুষই হয় না। উনি যেরকম মানুষকে ব্যবহার ইনসাফজীবী সেটা বুঝাই দিয়েছে, এরকম ইনসাফ মানে বলার মতো ভাষা নেই ওনার। বর্তমান প্রজন্ম ওনার প্রেমে আমরা আসছি, ওনাকে সরাসরি দেখা হয় নাই, তো মোবাইলে দেখছি, তারপর ওনাকে আসছি এখানে দেখার জন্য। যে সময় উনি দুনিয়া থেকে ত্যাগ করছে, তো ওই সময় আসার ইয়া হয় নাই, তাই এখন আমরা আসছি দেখার জন্য। আমি রাজবাড়ি থেকে আসছি, ঢাকায় আসছি। কালকে তো এসে জানাজা আমরা পাইনি, তো এখন আসলাম যে হাদি ভাইয়ের কবরটা জিয়ারত করে আসি। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া, হাদি ভাইকে যাতে শহীদের উচ্চ মর্যাদা দান করে এবং জান্নাতুল ফেরদাউস নসিব করে। হাদিকে দেখতে আসছে, মানে একসাথে আন্দোলন করছি তো সহযোদ্ধা ছিল, খুব কষ্ট লাগতেছিল। বাচ্চারা দেখাইতে নিয়ে আসছে যে বিপ্লবীদের দেখা উচিত। এখান থেকে আপনারা দেখছেন যে এখনো কত মানুষ দূর দূরান্ত থেকে আসে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর দেখার জন্য, কবরকে জিয়ারত করার জন্য। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। বোন আপনি কোথা থেকে এসেছেন? কামরাঙ্গীর চর, ঢাকা। এই দেশে ভালো মানুষ বেশি দিন বাঁচে না কেন? রাষ্ট্রীয় রাজনৈতিক কাঠামোটাই এরকম একটা রাজনীতির মধ্যে। এই নোংরা রাজনীতি বন্ধ হবে কবে? আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই, যেভাবেই হোক, যে মূল্যে হোক।
কাউকে ছাড় দেওয়া যাবে না। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলো শুনেছেন, কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং উসমান হাদির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যাতে জান্নাতবাসী করেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।